ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি? তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো না? ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি? যখন দুইটা ইকুয়াল বাট অপোজিট চার্জ খুবই অল্প ডিস্টেন্সে থাকে, তো ওই সিস্টেমটাকে বলা হয় একটা ইলেকট্রিক ডাইপোল। ইকুয়াল চার্জ বাট অপোজিট, একটা পজিটিভ হলে আর একটা নেগেটিভ হবে, এবং তাদেরকে রাখা হবে খুবই ছোট একটা ডিস্টেন্সে। ওই পুরো সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এরপরে এই ইলেকট্রিক ডাইপোলের যে মোমেন্ট, তার মানে মোমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোলের ডেফিনিশন হচ্ছে চার্জগুলোর ভ্যালু ইনটু তাদের মধ্যকার ডিস্টেন্স। তাদের মধ্যকার ডিস্টেন্সটাকেই কিন্তু এখানে 2l ধরা হচ্ছে। তো তাদের মধ্যকার ডিস্টেন্সকে l না ধরে 2l ধরার কারণটা হচ্ছে সেন্টার থেকে তাদের দুইজনের ডিস্টেন্সকে আলাদাভাবে l ধরা হচ্ছে। মানে যদি এটা সেন্টার হয়, এই ডিস্টেন্সটা l, এই ডিস্টেন্সটা l, তার মানে তাদের টোটাল ডিস্টেন্স হচ্ছে q ইনটু টুয়াইস l। কোন কোন বইতে 2l এর জায়গায় হয়তো জাস্ট q ইনটু d লেখা থাকতে পারে, একই কথা। সো ইলেকট্রিক ডাইপোল হচ্ছে একটা ভেক্টর, দ্যাট মিন্স এটার একটা ভ্যালু থাকবে এবং এটার একটা ডিরেকশন থাকবে। এটার ডিরেকশনটা হবে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। অলরাইট, আচ্ছা এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলো। টুয়েলভ দিয়ে ভাগ তাদের মধ্যকার ডিস্টেন্সটা বোঝাচ্ছে, এল দিয়ে বোঝাচ্ছে সেন্টার থেকে তাদের প্রত্যেকের ডিস্টেন্স। তাহলে এই পাশ থেকে এই পাশে টোটাল ডিস্টেন্স হচ্ছে এল প্লাস এল টুয়াইস এল। দ্বিমেরু মানে কি জানি? দ্বিমেরু মানে ভাই ডাইপোল, মেরু মানে পোল, দুইটা মেরু মানে দ্বিমেরু, তাহলে ডাইপোল। টোটাল জিনিসটাকে বলা হয় ইলেকট্রিক ডাইপোল। একটু ওয়েট করবেন। যা যা আমি বললাম এই নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ যদি একই ডিস্টেন্স মানে একসাথে থাকে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ খুবই শর্ট ডিস্টেন্সে, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল। এবং ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু হচ্ছে চার্জগুলোর ভ্যালু ইনটু তাদের মধ্যকার ডিস্টেন্সটা। ভাইয়া জড়তার ভ্রামকের ক্ষেত্রে যেমন মানে অর্থটা যেমন ছিল যে আপনার ঘূর্ণনশীল বস্তুর ঘুরতে থাকার যে প্রবণতা বা স্থিতিশীল বস্তুর ঘুরতে না চাওয়ার যে প্রবণতা, ওরকম ভাইয়া তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানে জিনিসটার অর্থটা কি, মানে প্রভাবটা কি? আচ্ছা, এখানে আসলে ওইরকম আমরা প্রভাব ওইরকম কিছু করব না। আমরা জাস্ট মানে এইটা বলতে তার স্ট্রেংথটা বুঝায়, মানে এই ইলেকট্রিক ডাইপোল কতটুকু স্ট্রং এই জিনিসটা বোঝায় হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। বাট ফিজিক্যাল সিগনিফিকেন্স আমরা এখানে খুব একটা দেখবো না। আচ্ছা, তারপরে একটু আমি চেক করে দেখি, দেখি এখানে কোনো সিগনিফিকেন্স প্রভাব হচ্ছে স্ট্রং, সেটা মেজার করা হয় হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট দ্বারা। মানে এটা মোমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল অর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এটা বোঝায় তার স্ট্রেংথ। এই লাইনটা এখানে ডিরেক্টলি লিখে দেওয়া যে তড়িৎ দ্বিমেরুর সবলতা পরিমাণ করা হয়, তার মানে স্ট্রেংথ অফ ইলেকট্রিক ডাইপোল ইজ মেজার্ড বাই মোমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল, এটাই। এবং এটার ভ্যালু হচ্ছে চার্জগুলোর চার্জের ভ্যালু ইনটু তাদের মধ্যকার যে ডিসটেন্সটা। আচ্ছা, আচ্ছা এখন কি কারো কোনো কনফিউশন আছে কি? এখন এটা একটা সিম্পল ম্যাথ, মোমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল মেজার করতে বলা হচ্ছে,
তো আমাকে কিসের ভ্যালু বের করতে বলা হচ্ছে? পি এর। পি একটা ভেক্টর, তো আমি আগে এর ভ্যালুটা যদি বের করতে চাই, পি এর ভ্যালুটা কত হবে? 10 into 10 to the 10 into 3 into 10 to the power minus 6, just q আর t। এটাই হচ্ছে তার মোমেন্ট অফ ইলেকট্রিক ডাইপোল, এবং তার ডিরেকশন কোন দিকে? বি থেকে এ এর দিকে। এটা বুঝতে কারণ একই ভ্যালু হবে, অবশ্যই একই ভ্যালু হইলেই তখন সেটা আমরা ইলেকট্রিক ডাইপোল বলবো, একই ভ্যালু না হলে এটা ইলেকট্রিক ডাইপোল না। টু এল এর ভ্যালু 3 মাইক্রোমিটার কেন হলো? আমরা বললাম যে 12টাকেই আমরা ফুল ডিসটেন্স ধরতেছি। জিনিসটা 12 কেন হলো? মানে সেন্টার থেকে প্রতিটা ডিসটেন্স কে আমরা ইন্ডিভিজুয়ালি এল ধরতেছি। হ্যাঁ, এটা যদি সেন্টার হয়, এই ডিসটেন্সটাও এল, এই ডিসটেন্সটাও এল, তাহলে টোটাল ডিসটেন্স কত হইল? 12। একবার বলবো, হ্যাঁ বুঝছি। আমরা একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য মোমেন্ট বের করার ট্রাই করব। কোশ্চেনটা একটু দেখি, যে ফাইন্ডিং আউট দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি অন দ্য এক্সিস, অক্ষীয় কোন বিন্দু, মানে এক্সিস এর উপর কোন বিন্দু। তো এক্সিস বলতে এখানে কি বোঝাচ্ছে? এই যে লাইনটা, মানে যেই লাইনটা দুইটা চার্জকে কানেক্ট করে, এই লাইনটাই হচ্ছে তার এক্সিস। তো এই স্ট্রেইট লাইনটার উপর যে কোনো বিন্দুতে আমি যদি ইলেকট্রিক ডাইপোল বের করতে চাই, তখন কি করতে হবে, এটা হচ্ছে এখন বের করব। আমার কথাটা কি বুঝছো নাকি আরেকবার বলবো? এই যে, আচ্ছা হোয়াইট করছি, এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ। এদের এক্সিস কোনটা? এই পুরা, এই তাদেরকে যে কানেক্ট করতেছে এই পুরা লাইনটা হচ্ছে তাদের এক্সিস, ইনফিনিটি পর্যন্ত যাবে। এই লাইনের উপর যে কোনো একটা বিন্দুতে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, এখানে অথবা এখানে অথবা এখানে, যেখানেই হোক না কেন, তখন ইলেকট্রিক ইন্টেন্সিটির ভ্যালু কত হবে আমি সেটা বের করতে চাইছি। বুঝতে পারছো? এটার জন্য কি করব, এখন আসছি। এই লাইনটাকে আমি প্রতিটা চার্জের জন্য আলাদা আলাদা ভাবে বের করার চেষ্টা করব। দেখো তো এটা বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা আগে বলে দিই, আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতেছি এই পয়েন্টটাতে, হ্যাঁ সি পয়েন্টটাতে বের করতেছি। এই কেসে হ্যাঁ, এই লাইনটাকে বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু দেখো। জি ভাই, বোঝা যাচ্ছে। এই ডিসটেন্সটা আর, এই ডিসটেন্সটা এল, তাহলে আর প্লাস এল, আর এই ডিসটেন্সটা কত হবে? আর মাইনাস এল। ই1 আর ই2 ভ্যালু কত হইলো এবং ডিরেকশনটা কেন কিরকম হইলো, এটা ক্লিয়ার কিনা সবার কাছে আমাকে একটু কনফার্ম করো। দুইটা আলাদা আলাদা ইন্টেন্সিটি, আমি ই নেট বের করলাম এটা দিয়ে, যেহেতু আলফার ভ্যালু 180, আমি ই2 মাইনাস ই1 করলাম। তোমরা এখান থেকে একবার রিডিং করো, ক্যালকুলেশনটা বুঝে ট্রাই করবে, বেস্ট ট্রাই খাতায় করে করে দেখবে, তাহলে ক্লিয়ারলি বুঝে যাবে কোন লাইনটা কিভাবে আসবে। কোশ্চেনে দেওয়া থাকতে পারে, অথবা যদি তুমি দেখো যে দুইটা অপোজিট চার্জ বাট ইকুয়াল একসাথে আছে, একসাথে বলতে একটা সার্টেন ডিসটেন্সে আছে, দুইটা অপোজিট চার্জ, তাহলে তুমি বুঝে নিবে এটা একটা ইলেকট্রিক ডাইপোল। মানে 180 কেন ধরলো? আলফা 180 কেন হলো? আমরা ডিরেকশন গুলা দেখি। এসি হচ্ছে এই বরাবর,
সিবি এই বরাবর অ্যাঙ্গেল 180 না? ও জি, হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। ভাই এটা এই যে এখানে যদি 180 বসাও তাহলে E1 মাইনাস E2 হোল স্কয়ার হয়ে যায়, কাটাকাটি গিয়ে রুট স্কয়ার কাটাকাটি গিয়ে E2 মাইনাস E1 থাকে। আর তোমার এখানে কোশ্চেন হতে পারে E1 মাইনাস E2 কেন করলো না, কেন E2 মাইনাস E1 ই করলো? দ্যাটস বিকজ R মাইনাস L তো অবশ্যই R প্লাস L এর চেয়ে ছোট হবে, তাই না? জি ভাইয়া করছি। ইন্টেন্সিটি হচ্ছে অলওয়েজই আচ্ছা না এটা ঠিক আছে, অলরাইট হ্যাঁ। আমি যদি E2 মাইনাস E1 করতেছি তার মানে E2 টা বড়, তার মানে ইন্টেন্সিটির ডিরেকশন কিন্তু E2 এর দিক বরাবরই হবে, ইন্টেন্সিটি E2 এর দিক বরাবরই হবে, রাইট? বিকজ E2 তো E1 এর চেয়ে বড় হবে। ধরো এদিকে 5 এদিকে 3, তাহলে রেজাল্টেন্ট যে 2 এটা কোন দিকে হবে? 5 এর দিক বরাবর হয় না অলওয়েজ? ওইটাই আর কি, E2 যেহেতু বড় সো এখানে E2 এর দিক ডিরেকশন বরাবর হবে, কেন? এখানে কোনটা কি যেমন আবার একটু বলি, পিটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, তার মানে কিউ ইন্টু ডি অথবা কিউ ইন্টু 12। আর হচ্ছে যেই পয়েন্টে আমি ইন্টেন্সিটি মেজার করতেছি সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, কোনো চার্জ থেকে কিন্তু না, সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। আর এল হচ্ছে সেন্টার থেকে চার্জের ডিস্টেন্স। আচ্ছা, কোনোটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ ভাইয়া। এবার আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কেমনে ইন্টেন্সিটি বের করে। এখন আমরা শিখবো কেমনে পটেনশিয়াল বের করে। তো পটেনশিয়ালে তো অলওয়েজ যোগ হয়ে যাবে, এটা তো আমরা গতকালকে দেখলাম যে পটেনশিয়ালের জন্য রেজাল্টেন্ট বের করার কোনো কাহিনী নাই। তো V1 এর ইকুয়েশন এটা দিল, V2 এর ইকুয়েশন এটা দিল। আচ্ছা, এরপরে হ্যাঁ, আচ্ছা সবাই একটু দেখো তো, এই যে V1 বের করলো, দেন V2 বের করলো, দেন এই যে ইকুয়েশন বের করলো, একটু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? জলদি R স্কয়ার মাইনাস L স্কয়ার হয়ে গেল আর কি। এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোলের জন্য পটেনশিয়ালের ফর্মুলা। ইলেকট্রিক ডাইপোলের জন্য ক্রিয়েটেড হওয়া পটেনশিয়ালের ফর্মুলা যে কোনো একটা পয়েন্টে। এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিসই মানে ইন্টেন্সিটি যে বের করলাম আর পটেনশিয়াল যে বের করলাম এটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল ফর অক্ষীয় বিন্দু। অক্ষীয় বিন্দু মানে কি? যে ওই স্ট্রেইট লাইনটার উপর এক্সিস্ট করে। এই যে এই নীল যে স্ট্রেইট লাইনটা, এই লাইনটার উপর এক্সিস্ট করা কোনো পয়েন্টের জন্যই শুধুমাত্র এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল। পয়েন্টটা যদি এখানে হয়, এখানে হয়, এখানে হয়, তাহলে কিন্তু ওই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না। এবার এখন তোমাদের দুইটা চয়েস আছে। দুইটা চয়েস কি? এই যে কঠিন ফর্মুলা যেটা, এটা যে মুখস্থ করতেই হবে এমন না, তবে তার কিছু প্রাইস আছে। তার মানে তুমি যদি এই ফর্মুলাটা মুখস্থ করো তাইলে তুমি পরীক্ষার ডিরেক্ট এটা বসায় দিতে পারো। তবে আমি আসলে মুখস্থ করতে কষ্ট লাগে, মানে আমি যেটা প্রেফার করতাম, আমি আচ্ছা এই যে প্রসেসটা করছি এটা তো আমাদের পরিচিত প্রসেস, তাই না? মানে ক্যালকুলেশনের হয়তো একটু জটিল, এখানে কি অজানা কিছু করছি আমরা এই 3-4-5টা লাইনে? তো আমি যেটা প্রেফার করতাম যে এই প্রসেসটা করে এসে দেন এভাবে করতাম, কজ এই ফর্মুলা মুখস্থ রাখা এমনিতে মুখস্থ ফর্মুলার অভাব নেই, আমি এটা মুখস্থ রাখতাম না। তোমাদের চাইলে তোমাদের চয়েস আছে অবশ্যই, তোমরা চাইলে এই ফর্মুলা মুখস্থ করে ফেলতে পারো, দেন একটার পর একটা খালি ফর্মুলা বসাই দিবা, আনসার চলে আসবে দ্রুত। অথবা পরীক্ষার হলে 2-1 মিনিট বেশি সময় লাগবে, বাট প্যারা কম হবে। যে এই জিনিসটা পরীক্ষার হলেই তুমি আর এল এসব কিছু জানো না, তুমি যে ভ্যালু আছে পরিচিত প্রসেসে আলাদা আলাদা ভাবে বের করবে।
তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করতে পারো, কোনোটাতেই কোনো প্রবলেম নেই। সেম গোজ টু ভি। এই যে ভি এর প্রসেসটা কিন্তু আমরা জানি, তুমি পরিচিত প্রসেসেই করে ফেলতে পারো, অথবা তুমি যদি না আমার এসব প্রসেস করার টাইম নেই পরীক্ষার হলে আমি ফর্মুলা মুখস্থ করবো, তুমি চাইলে সেটাও করতে পারো, তোমার যেটা চয়েস। এবার আমরা একটা ম্যাথ করার চেষ্টা করব। সো কোয়েশ্চেন হচ্ছে কি, দুইটা চার্জ, একটা 10 কুলম, একটা -10 কুলম, সরি, আর এদের ডিসটেন্স হচ্ছে 25 মাইক্রোমিটার, যেটা টি অথবা 12। নেগেটিভ চার্জটা থেকে 2 মিটার ডিসটেন্সের কোনো পয়েন্টে, 2 মিটার ডিসটেন্স কিন্তু সেন্টার থেকে না, নেগেটিভ চার্জ থেকে তুমি বের করবা ইন্টেন্সিটি, তুমি বের করবা পটেনশিয়াল। কোয়েশ্চেনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাই, এটা ভুল অথবা তোমারটা ভুল হতে পারে। এই কাজটা কি করছো কিনা? জি জি ভাই, আমি তো করছি, মানে হ্যাঁ ভাই, আমার খাতায় তো এটাই লেখা। এখন ক্যালকুলেটরও তো ভাই এইগুলাই দেখাইছে। ক্যালকুলেটরে কি তুমি ডিরেক্টলি এটা বসাইছো নাকি খাতায় যা যা আসছে ওগুলো আবার লিখে বসাইছো? বেটার হয়তো যদি ক্যালকুলেটরে ডিরেক্টলি এটা। উপরেরটা করছি, ও আচ্ছা, আমি ভাই উপরেরটা করছি, দেন নিচেরটা করছি, দেন আচ্ছা ওগুলা তুমি একটা চালু কাজ করতে। করো, ক্যালকুলেটর ডিরেক্টলি পুরোটা একসাথে বসাও, তখন দেখো তো কি ভ্যালু আসে। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তা আমি কি বলতেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এখানে আর এর ভ্যালুটা 2 + L কেন হলো? আচ্ছা, আর আচ্ছা আমরা আর কাকে বলতাম এটা একটু বলো তো। The distance from the axis. ডিস্টেন্স ফ্রম দা Point. কোন পয়েন্ট? কোন পয়েন্ট? এটা কি 12 থেকে হবে? মিড পয়েন্ট থেকে? মিড পয়েন্ট থেকে, এক্স্যাক্টলি সেন্টার থেকে ডিস্টেন্স, আর হচ্ছে সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স। এখন দেখো তো বোঝা যায় কিনা। দেখো -10 কুলম চার্জ থেকে ডিস্টেন্স হচ্ছে 25, সরি -10 কুলম চার্জ থেকে ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে সেন্টার থেকে ডিস্টেন্স +2 করতে হবে না? জি ভাইয়া। আচ্ছা এখন বুঝছো তো না? ভাইয়া, এক্সিস এর উপর যে কোনো একটা বিন্দুতে ইন্টেন্সিটি আর পটেনশিয়াল বের করছি। এখন একটু ডিফিকাল্ট কেসে আসতেছি। এখন হচ্ছে আমরা এক্সিস এর উপর না এমন একটা বিন্দুতে পটেনশিয়াল বের করতে চাই। তার মানে যদি এক্সিস এর উপর থাকতো তাহলে তো এই থিটার ভ্যালু হইতো 0, কিন্তু যদি এক্সিস এর উপর না থাকে তাহলে থিটার 0 বাদে অন্য যে কোনো একটা ভ্যালু হবে, 0 বা 180 বাদে অন্য যে কোনো একটা ভ্যালু। তো এই তো এখন আমি যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে ইন্টেন্সিটি আর পটেনশিয়াল বের করতে চাই। আচ্ছা, তো প্রথমেই আমি ধরে নিলাম এই পয়েন্টের সাথে সেন্টারকে যখন আমি কানেক্ট করব, তারা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এক্সিস এর সাথে। তার মানে ওই পয়েন্ট থেকে সেন্টারকে কানেক্ট করে যে স্ট্রেইট লাইনটা, সেই স্ট্রেইট লাইনটা এক্সিস এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আচ্ছা, সো সেই কেসে আমরা এখানে ক্যালকুলেশন বাদ দিচ্ছি, এই ক্যালকুলেশনটা একটু জটিল। আমরা ডিরেক্ট ফর্মুলাটা এই কেসে মুখস্থ করতেছি, এখানে কিছু জিনিস নেগলেক্ট করতে হয়। যাই হোক, সবকিছু নেগলেক্ট করে আমরা আলটিমেটলি যেটা পাই সেটা হচ্ছে v ইকুয়াল টু p cos থিটা বাই r স্কয়ার। v ইকুয়াল টু p cos থিটা বাই r স্কয়ার, এটা হচ্ছে যে কোনো পয়েন্টে পটেনশিয়ালের ফর্মুলা। আচ্ছা, এখানে কোন টার্মটা কি, এটা কি তোমরা বুঝতেছো কিনা একটু দেখো তো। কখন হবে বললেন? যদি এক্সিস ছাড়া অন্য যে কোনো পয়েন্টে থাকে, মানে অন্য যে কোনো পয়েন্টের ইন্টেন্সিটি আর পটেনশিয়াল বের করতে চাচ্ছি, তখন এই ফর্মুলাটা। আগেরটা তো ছিল শুধু এক্সিস এর উপরে। আগের ফর্মুলাটা যদি একটু দেখি, আগের ফর্মুলাতে চিন্তা করো তো, আমি যদি থিটার ভ্যালু 0 বসাই তাহলে কি আমার আগের ফর্মুলাটা পাওয়া উচিত না?
হ্যাঁ। সো আমি যদি এখানে যেটা ভ্যালু 0 বসাই কত আসে 1/4πε0 p/r²। কিন্তু আগের ফর্মুলাটা কিন্তু ছিল p মাইনাস r² মাইনাস l² ছিল, তাই না আগের ফর্মুলাটাতে? তো এই জিনিসটা এখানে আসলে স্কিপ করছে। এটা ছিল আসলে, কিন্তু যেহেতু এল আর চেয়ে অনেক অনেক ছোট, তাই ওরা এই জিনিসটাকে স্কিপ করে ফেলছে। তাই এই ফর্মুলা শুধুমাত্র r² থেকে যাচ্ছে, আর কিছু না। ওকে, এখন যেটা বললাম এটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। তাসিন বুঝছো? জি ভাইয়া। তামিদ? জি। সো এই ফর্মুলাটা আমরা মুখস্থ করে ফেলবো। এটা আমি মুখস্থ করতেই বলবো আসলে, কজ এটা ডিরাইভ করা একটু প্যারা। আর ডিরাইভ করা যে প্যারা শুধু সেটা না, পরীক্ষার হলে হঠাৎ করে মাথায় নাও আসতে পারে যে এই জিনিসটাকে আমার ইগনোর করতে হবে, ক্যালকুলেশন এটা ঝামেলা করবে, এটা পরীক্ষার হলে মাথায় রাখা একটু ঝামেলা হবে। তো এই জন্য বেটার হয় এই ফর্মুলাটা মুখস্থ করে ডিরেক্ট বসায় দেওয়া। ওকে, এবার আসি। পরীক্ষায় কি ফর্মুলা ডিরাইভ করা সেফ জিনিস? ফর্মুলা আমরা যখন আগের কেসটাতে, যেমন এই ম্যাথটাতে, হ্যাঁ এই ম্যাথটাতে যখন আমি ভি নেট বের করতে বলছে, তখন কিন্তু তুমি এই ফর্মুলাটা ডিরাইভ করবা না ভাই। তুমি তখন কি করবা, ইন্ডিভিজুয়ালি, আমি ধরো, আচ্ছা এই ম্যাথটা আমি একটু করে দেখাই, আমি হইলে এটা কিভাবে করতাম। আমি ফার্স্টে ইন্ডিভিজুয়ালি V1 এর মান বের করতাম। সেটা কত হইতো, 9 ইন্টু 10⁹ ইন্টু 10। আচ্ছা, এই চার্জ থেকে এর ডিস্টেন্সটা কত, 2 থেকে মাইক্রো তো। আচ্ছা, 2 প্লাস 25 ইন্টু 10⁻⁻6। এটা হচ্ছে V1 এর ভ্যালু। এটা কি বুঝতে কারো সমস্যা হচ্ছে? দেখো তো V1 এর ভ্যালু যে এটা, V1 এর ভ্যালু যে এটা কি সবাই বুঝতে পারছো? এখান থেকে 2 মিটার আর এখান থেকে এটা হচ্ছে 25 মাইক্রোমিটার। তাহলে এটা হওয়া উচিত না ডিস্টেন্সটা? জি ভাই। আচ্ছা, এবার আমরা V2 কে লিখি 9 ইন্টু 10⁹ ইন্টু -10। তো মাইনাসটা আমি সামনে নিয়ে আসি, হয় -10 25 ইন্টু 10⁻⁻6। আচ্ছা, একটা কাজ করো তো, V1 V2 যোগ করে দেখো তো তোমরা ক্যালকুলেটরে কত আসে। ফর্মুলা কি ছিল, কিউ বাই আর ই তো ছিল। আচ্ছা, কিউ বাই আর, আর এর ভ্যালু হচ্ছে এত। চেক করে দেখি আমি কি ভুল করলাম আগেরটাতে। হ্যাঁ রাইট, বাট আমরা নর্মালি, আমি যেটা করছি নর্মালি যখন আমরা বের করি, আর কে কি ধরছে, হ্যাঁ আর তো সেন্টার থেকে চার্জটার ডিস্টেন্স ধরছে, তাই না? এটাই তো ধরছে ওরা, একটুকুই তো আর ধরছে। পি, আচ্ছা মিলতেছে না কেন এটা? আসলে ওদের সাথে ডিফেক্টটা কোথায় একটু চেক করি আরেকবার, দাঁড়াও ওদের ডিরাইভেশনটা একটু দেখি তো। আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে এখানে কেন মাইনাস নাই আর আমারটাই কেন মাইনাস আসলো? প্রবলেম হচ্ছে ওরা একটু ছোট ভুল করছে। ভুলটা কি, ওরা যেই ফর্মুলাটা ইউজ করছে খেয়াল করে দেখো, এখানে চার্জটা কোন পয়েন্ট থেকে নিছে, ওই অফিসিয়াল হয়ে গেল, চার্জটা পজিটিভ পয়েন্ট থেকে ডিস্টেন্স ধরে নেওয়া হয়েছে না? জি ভাই। বাট কোয়েশ্চেন যেটা দিচ্ছে সেটা কি আসলে নেগেটিভ থেকে দেওয়া না? তার মানে ওদের ডিরাইভেশনে এইখানে প্লাস আর এখানে মাইনাস চলে আসবে না? দেখো তো এটা বুঝতে পারতেছো কিনা, মানে ওরা যে কোয়েশ্চেনটা দিছে সেই কেসে। ওদের কোয়েশ্চেনে ছিল কি, আমি কোয়েশ্চেনটা একটু জি আরেকবার ভাইয়া। দেখাই, নেগেটিভ চার্জ থেকে।
সো ঋণাত্মক চার্জ থেকে বিন্দুতে রাখা হয়েছে, বাট ওরা ফর্মুলা যেটা ইউজ করছে সেটা ছিল পজিটিভ চার্জের জন্য। তো এখানে আসলে এই জন্য একটা মাইনাস চলে আসতো। যাই হোক, এখানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার না হয়ে হওয়ার কথা ছিল এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যেহেতু উল্টা হয়ে গেছে। এই জন্য আমাদের যে আনসারটা আসছে ওটাই হচ্ছে কারেক্ট। বাট আমি যে অ্যাপ্রোচটা ফলো করছি এটা কি তোমরা বুঝছো কিনা, V1 V2 আলাদা বের করে যোগ করে দেওয়া যেটা? কোনটা জানি, হ্যাঁ ইন্টেন্সিটির জন্য সেম অ্যাপ্রোচ প্রযোজ্য। ইন্টেন্সিটির জন্য একটু ডিফিকাল্ট হইতো যেহেতু এখানে ভেক্টর ভাবে রেজাল্টেন্ট বের করতে হয়, তো আমি সেম কাজটাই করতাম। E1 এর জন্য একবার বের করতাম, E2 এর জন্য বের করতাম, দেন রেজাল্টেন্ট বের করতাম। এটা কিন্তু যার যার স্ট্রেংথ অনুযায়ী, তুমি চাইলে ফর্মুলা বসা দিতে পারো, কোনো প্রবলেম নাই। বাট আমি মুখস্থ করতে প্যারা খাইতাম দেখে আমি ইন্ডিভিজুয়ালি করে দেন রেজাল্টেন্ট বের করতাম। এটা এত কিছু বললাম হচ্ছে ওই কি জানি তাহমিদ যে বললা যে মানে ডিরাইভেশন, ফর্মুলা ডিরাইভেশন, আমি কিন্তু ফর্মুলা ডিরাইভেশন করতেছি না। ইনফ্যাক্ট এই ফর্মুলাটা আমি খাতায় একবারও লিখবোই না। আমি E1 বের করবো আলাদাভাবে সংখ্যা দিয়ে, মানে P Q R এসব কিছু থাকবে না। E2 বের করবো, দেন রেজাল্টেন্ট সংখ্যার মধ্যে বের করবো। সেটা একটা অ্যাপ্রোচ হইতে পারে, অথবা জাস্ট এগুলো বসাই দেওয়া একটা অ্যাপ্রোচ হইতে পারে। ওইখানে মাইনাসটা কেন হলো একটু আবার বুঝাতে? হ্যাঁ হ্যাঁ, মানে ওরা যে ফর্মুলাটা ডিরাইভ করছিল সেখানে ফর্মুলাটা একটু দেখো, যে পজিটিভ চার্জ থেকে একটা পজিটিভ সাইডের পাশে রাখছে, তার মানে পজিটিভ চার্জ থেকে তার ডিস্টেন্স কত, আর মাইনাস এল, আর নেগেটিভ চার্জ থেকে ডিস্টেন্স কত, আর প্লাস এল, তাই না? এটা তো বুঝতেছে এই কেসটা। কিন্তু কোশ্চেন, এটা তো হচ্ছে ডিরাইভেশনের কেস ছিল, বাট কোশ্চেনে বলা ছিল যে নেগেটিভ চার্জ থেকে টু মিনিটগুলো উল্টায় গেল। এখন নেগেটিভ চার্জ থেকে ডিস্টেন্স হয়ে যাওয়া মানে কি, এইখানে নেগেটিভ আর এখানে পজিটিভ হয়ে গেল। বিকজ দেখো এখানে এটা মনে করো নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে এই ডিস্টেন্সটা কত আসলে, আর মাইনাস এল, তার মানে সেটা আসলে নেগেটিভ চার্জের জন্য। আর এই ডিস্টেন্সটা কত, আর প্লাস এল, সেটা পজিটিভ চার্জের জন্য। জি ভাই, বুঝছি। আচ্ছা ওকে, এবার একটু দেখাতে দিলাম। হ্যাঁ, সো আমরা পটেনশিয়ালের জন্য শিখলাম P cos θ বাই R স্কয়ার, এটা আমাদের ক্লিয়ার। কোনটা কি জিনিস আমরা বলছি, যে P তো হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আর R তো হচ্ছে সেন্টার থেকে তার ডিস্টেন্সটা। পটেনশিয়াল হচ্ছে 1/4πε0 P by R cube into 1 plus 3 cos squared theta. Again এখানে ডেরিভেশনে যাচ্ছি না, ডেরিভেশনটা এখানে বেশ প্যারা, ডিফারেন্সিয়েশন চলে আসে এবং ভালো ঝামেলার ডিফারেন্সিয়েশন, সো ওখানে গেলাম না, আমরা জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলবো। 1/4πε0 P by R cube into 1 plus 3 cos squared theta. থিটা আগের জিনিসই বোঝাচ্ছে, সেন্টার থেকে ওই কানেক্টিং লাইনটার মধ্যে যে অ্যাঙ্গেল, পিটা তো আগের মতোই কিউ ইন্টু ডি অথবা কিউ ইন্টু 12, আর এই তো। সো এই হচ্ছে ভ্যালু বোঝাচ্ছে, ইন্টেন্সিটি তো একটা ভেক্টর, বাট এটার মধ্যে তাহলে কি একটা অ্যাঙ্গেলও থাকবে। সো অ্যাঙ্গেলটা কি, tan phi equal to half tan theta। তাহলে কোশ্চেন কি, ফাই কি জিনিস এখানে, আর থিটাই বা কি জিনিস? আচ্ছা, থিটা কি জিনিস এটা কিন্তু আমরা অলরেডি জানি। থিটা হচ্ছে সেন্টার থেকে ওই পয়েন্টকে কানেক্ট করে যে স্ট্রেইট লাইনটা, তার সাথে এক্সিসের অ্যাঙ্গেল। আমি এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতেছি, এই পয়েন্টের সাথে সেন্টারকে কানেক্ট করে একটা স্ট্রেইট লাইন আঁকলাম, সেই লাইনটা এক্সিসের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে এটা হচ্ছে থিটা। আচ্ছা, আর ফাই জিনিসটা কি, ফাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন। ওই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি
এই লাইনটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এটা হচ্ছে ফাই। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে বলো, নাকি আরেকবার বললে ভালো হয় কিনা বলো। থিটা হচ্ছে ভাই ওই অলওয়েজ যেটা থিটা ছিল, যে আমি যদি এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে চাই, এটা যদি সেন্টার হয়, তাহলে এই যে লাইনটা এক্সিস এর সাথে এই লাইনটার যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। আর ফাই কি, এই লাইনটার সাথে ইন্টেন্সিটি মনে করো এই বরাবর, ইন্টেন্সিটির সাথে এই লাইনটার যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফাই। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। আমি শেষে আবার একবার রিভিউ করবোই। তো এই 12Q মানেই কিন্তু পি, সো 12Q দিয়ে মনে রাখার দরকার নাই, আমরা তো জানি যে পি ইকুয়াল টু কিউ ইন্টু ডি অথবা কিউ ইন্টু 12, সো পি দিয়ে মনে রাখো 1/4πε0 পি বাই আর কিউব ইন্টু রুট 1 + 3 cos স্কয়ার থিটা। আর অ্যাঙ্গেল হচ্ছে tan phi ইকুয়াল টু হাফ tan থিটা। ফাই কোনটা? ফাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের অ্যাঙ্গেল এই লাইনটার সাথে, আর থিটা হচ্ছে এই লাইনটার সাথে এক্সিস এর অ্যাঙ্গেল। অলরাইট, এবার আবার দেখা হবে হ্যাঁ, ভাই। এটা suppose সাবজেক্ট চেঞ্জ হতে পারে। এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা একটা চার্জ, এটা হচ্ছে তাদের এক্সিস, এটা হচ্ছে সেন্টার। আমি এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে চাই। আমি সেন্টার হচ্ছে সাপোজ সি ধরলাম, আর আমি পি পয়েন্ট, পি ধরা যাবে না, সাপোজ এম পয়েন্টে ইন্টেন্সিটি যদি বের করতে চাই, ইন দ্যাট কেস এটা হচ্ছে থিটা। লাইনটাকে একটু বড় রাখা উচিত ছিল। সো এটা হচ্ছে থিটা, এন্ড এটা হচ্ছে ই, এটা হচ্ছে ফাই। যদি এসব কিছু হয়, তাহলে এই পয়েন্টে ই এর যে ভ্যালুটা 1/4πε0 পি বাই আর কিউব 1 প্লাস, ফর্মুলা অবশ্যই চেক করে নিও, ফর্মুলা আমার নিজের আসলে খুব একটা ভালো মুখস্থ নাই এখন এটা। আর অ্যাঙ্গেল হচ্ছে tan phi equal to half tan theta. Tan phi equal to half tan theta. কোনটা থিটা কোনটা ফাই এটা তো এখানে মেনশন। দেখো তো ক্লিয়ার কিনা। ভাই 4πε0 না লিখে ডাইরেক্ট সি কেন লিখতে পারি না? সি কেন লিখতে পারি না? সি আসলে লিখতে পারি, বাতাসের মধ্যে হইলেই সি লেখা যায়, কোনো প্রবলেম নাই। আসলে এটা কিন্তু ভ্যালু তো সেম, ভ্যালু সেম। বাতাসের মধ্যে থাকলে মানে অ্যাকচুয়াল জিনিস কিন্তু এটা, হ্যাঁ, বাতাসের মধ্যে থাকলে আমরা যদি থাকে বাতাসে, তাহলে আমি এপসাইলন নট লিখতে পারি, এবং এই এপসাইলন এর ভ্যালু শুধুমাত্র বাতাসের মধ্যে 8.854 10⁻⁻12, এবং এপসাইলন এর ভ্যালু এটা দেখেই পুরোটার ভ্যালু এটা আসে, এটুকু আমরা জানি। কিন্তু মিডিয়ামটা যদি বাতাস ছাড়া অন্য যে কোনো কিছু হয়ে যায়, তখন কিন্তু এই এপসাইলন এর ভ্যালু আর এপসাইলন নট থাকবে না,
সি এর ভ্যালু আর 9 × 10⁻৯ থাকবে না। তো এটা আমরা যেহেতু অলওয়েজ বাতাসে অ্যাজিউম করে নিই, তুমি চাইলে লিখতে পারো 9 × 10⁻৯ ডিরেক্ট লিখে দিলেও প্রবলেম নেই। যদি পানি মানে বাতাস ছাড়া অন্য কিছু থাকে, ইন দ্যাট কেস তোমার এপসাইলন ইউজ করতে হবে এবং সামহাও এপসাইলনের ভ্যালু বের করে ফেলতে হবে। এবং বাতাস ছাড়া অন্য কোনো মিডিয়াম থাকলে হোপফুলি তোমাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু দিয়ে দিবে। আমরা তো এই চ্যাপ্টারের শুরুতে পড়ছিলাম মনে হয়, এটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এটা দিয়ে এটার সাথে এপসাইলন নট মাল্টিপ্লাই করে তখন নতুন এপসাইলন পাইতে হবে এবং নতুন এপসাইলন দিয়ে পরে সি এর মানটা বের করতে হবে। এরকম কেস না হলে তুমি ডিরেক্ট সি লিখে দিতে পারো, সমস্যা নাই। বুঝছো ভাই? আচ্ছা, এই ম্যাথটা আমি একটু ট্রান্সলেশন করি। প্রথমে হচ্ছে ওয়ার্ড গুলো বলে যাই। ইলেকট্রিক ডাইপোল একটা এবং ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ, তার মানে এটা হচ্ছে ডিস্টেন্স ডি, ডিস্টেন্স বিটুইন দ্য চার্জ এত। আচ্ছা, এখন ডাইপোল থেকে 3 সেন্টিমিটার দূরে, কোয়েশ্চেনটা কিন্তু বলে দেওয়া ডাইপোল থেকে 3 সেন্টিমিটার দূরে, বাট আমি এখানে অ্যাজিউম করে নেব ডাইপোল বলতে এখানে ডাইপোলের সেন্টার বোঝাচ্ছে। তার মানে কি, এটা সেন্টার থেকে 3 সেন্টিমিটার দূরে, তার এক্সিসের সাথে পারপেন্ডিকুলার একটা পয়েন্টে। তার মানে এই যে এই পয়েন্টটা, ফিগারটা না আঁকা দেওয়া নাও থাকতে পারতো, যাই হোক, এই ভ্যালুটা হচ্ছে 3 সেন্টার থেকে তার ডিস্টেন্স এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 90। এই পয়েন্টে তোমাকে ইন্টেন্সিটির ভ্যালুটাই বলে দিছে, কোনো কাহিনী করা না, ইন্টেন্সিটির ডিরেক্ট ভ্যালুটা তোমাকে বলে দিচ্ছে। তাহলে তোমাকে বের করতে বললো কি ইন্টেন্সিটির ভ্যালু যদি বলে দেয়, তাহলে হচ্ছে তোমাকে এই যে পয়েন্টের চার্জের মান কত, 2 পয়েন্ট 2টা চার্জ, এখানে কিউ প্লাস কিউ হইলে এখানে মাইনাস কিউ, এই চার্জের ভ্যালুটা তোমাকে বের করতে বলছে। তাহলে কোয়েশ্চেনটা আরেকবার বলি, কি দিয়ে দেওয়া কি 2টা চার্জের মধ্যকার ডিস্টেন্স এইটা, এইখান থেকে যেই পয়েন্টে ইন্টেন্সিটি কথা বলতেছি সেই পয়েন্টের ডিস্টেন্স এইটা, এই পয়েন্টে ইন্টেন্সিটির ভ্যালু এইটা, এবং এটার সাথে এটা পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা নাই। এই ইনফরমেশন গুলো বলে দেওয়া, তোমাকে বের করতে বলছে এই পয়েন্টে আর এই পয়েন্টে চার্জের অ্যামাউন্ট কত। কোয়েশ্চেনটা কি সবার কাছে ক্লিয়ার? 3 সেন্টিমিটার হচ্ছে আর এর ভ্যালু 3 সেন্টিমিটার নিব। এক্স্যাক্টলি, হ্যাঁ, আর এর ভ্যালু 3 সেন্টিমিটার, আর ইকুয়াল টু 3, মানে সেন্টার থেকে যেই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতেছি তার ডিস্টেন্স। ঠিক আছে, তোমরা একটু ট্রাই করে দেখো। তাহসিন কে আসছে ভাই? সমস্যা 3.2 × 10⁻⁻5। আচ্ছা, তুমি কি এটাকে 21 এ নিচ্ছ, -21 এ নিচ্ছ? আচ্ছা, এটা একটু -21 এ নাও, এটাকে 3 × 10⁻2 তে নাও। আর স্কয়ার, সেটার একটা প্র্যাকটিস, সহজ ফর্মুলা। একটু ট্রান্সলেট করি আমি। 2টা চার্জের ডিস্টেন্স বলে দেওয়া 2 × 10⁻8 সেন্টিমিটার এবং চার্জের মান বলে দেওয়া 3 × 10⁻8, মানে এখানে পজিটিভ এখানে নেগেটিভ। এক্সিস এর সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, মানে এই অ্যাঙ্গেলটা 60, এই ডিস্টেন্সটা 4 সেন্টিমিটার। এই পয়েন্টে পটেনশিয়ালের মান কত সেটা বের করতে হবে। আমাকে বললো, আর কোয়েশ্চেন না বুঝলে বললো। এখন আমরা দেখতেছি কি, একটা ফর্মুলা মুখস্থ করব, নতুন আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোলের মধ্যে একটা চার্জকে আমি ঘুরাবো, কোন একটা পয়েন্টে ছিল সে, আমি তাকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ অন্য একটা পয়েন্টে নিয়ে যাব। এর জন্য আমার কতটুকু কাজ করা লাগবে এটা হচ্ছে আমরা বের করতে যাব।
তো এজেন্ট হচ্ছে এখানে আমি এখানে ঘুরাচ্ছি তাকে। তো এই চার্জটাকে এইখানে সে ইনিশিয়ালি এই পয়েন্টে ছিল সাপোজ এই জায়গাটাতে, এবং আমি তাকে ফাইনালি এই জায়গাতে নিয়ে আসলাম। এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে নিয়ে আসলাম, এটা থিটা আই, এটা হচ্ছে থিটা এফ। ওয়ার্ক ডানটা বের করা হয়েছে ইন্টিগ্রেশন দিয়ে। আমি এগেইন ইন্টিগ্রেশনে যাচ্ছি না, ইন্টিগ্রেশন যেহেতু আমরা পুরোপুরি করিনি, এটা জটিল একটু। আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবো, টাউ ইকুয়াল টু এফ ডি সাইন থিটা, টাউ ইকুয়াল টু এফ ডি সাইন থিটা। এখানে ডি হচ্ছে দুইটা চার্জের মধ্যকার ডিস্টেন্স, এফ হচ্ছে আমি যে ফোর্সটা দিচ্ছি, আর থিটাটা হচ্ছে এই দুইটা থিটা ডিফারেন্স, তার মানে থিটা এফ মাইনাস থিটা আই। আচ্ছা, এটা মনে হয় আমরা আগেও পড়ছিলাম যে টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, তাই না? এরকম কিছু পড়ছিলাম না নিউটনিয়ান মেকানিক্সে? জি ভাইয়া। আচ্ছা, সো এটার ভ্যালু হিসেবে আর এফ সাইন থিটা হিসেবে রাখা হয়েছে। হ্যাঁ, রাইট। মানে ইলেকট্রিক ডাইপোলের মধ্যে দেখো এখানে সবগুলো পজিটিভ চার্জ, মানে এটা ইলেকট্রিক ডাইপোল একটা, এখানে একটা নেগেটিভ চার্জ। সো পজিটিভ নেগেটিভ দেখে এটা একটা ইলেকট্রিক ডাইপোল, এবং এখানে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে নেওয়া হচ্ছে। একটা চার্জকে এর মধ্যেই, এর মাঝখানের জায়গাটাতে মুভ করা হচ্ছে আর কি। ওকে, আর পিই দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে টাওয়ার ভ্যালু হচ্ছে আর ক্রস এফ অর এফ ডি সাইন থিটা, যেটা হচ্ছে এই ফর্মুলাটা, আর ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু ই ইন্টু কস থিটা আই মাইনাস কস থিটা এফ। পি দিয়ে কি বোঝানো হচ্ছে? আগে যেটা বোঝানো হচ্ছিল, পি মানে হচ্ছে কিউ ইন্টু ডি, আর ই তো আগের মতো, ই হচ্ছে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বোঝাচ্ছে। ই হচ্ছে এই জায়গাটাতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, cos থিটা আই মানে আগের cos থিটা মাইনাস cos থিটা এফ। এই দুইটা ফর্মুলা, এটা আমি ডিরাইভেশনে যাচ্ছি না, ইন্টিগ্রেশনের মাধ্যমে আসছে। আমরা জাস্ট ওয়ার্ক ডানটা মুখস্থ করে রাখবো। হ্যাঁ, আগের আচ্ছা, তাহলে আমরা দুইটা ফর্মুলাটায় ফর্মুলা এফ শিখলাম। কি ছিল? আগেরটা ছিল টাওয়ার ভ্যালু, হ্যাঁ, এফ ডি। টর্ক, কতটুকু টর্ক আমাকে প্রয়োগ করে, এটা হচ্ছে টর্কের ভ্যালু, ভ্যালু অফ টর্ক, আর এটা হচ্ছে ভ্যালু অফ ওয়ার্ক ডান। তো ভাই টাউ এর ফর্মুলাতে কি ভাই কোয়েশ্চেনে এফ দেয়া থাকবে? হ্যাঁ, কোশ্চেনে এফ দেওয়া থাকবে, মানে এফ দেওয়া থাকলে তাও বের করতে বলবে, অথবা তাও বলা থাকলে এফ বের করতে বলবে, কিছু একটা আর কি। তাহলে নতুন দুইটা ফর্মুলা শিখলাম কি কি? যখন আমি এই ইলেকট্রিক ডাইপোলের মধ্যে একটা চার্জের পজিশন চেঞ্জ করতে চাইলাম, তখন অ্যাপ্লাই টর্ক কত এবং ওয়ার্ক ডান কত, এই দুইটা ফর্মুলা হচ্ছে এখন শিখলাম। ফর্মুলা দুইটা আমরা মুখস্থ রাখবো। আচ্ছা, একটা সিম্পল ম্যাথ, এটা একটু আমরা চেষ্টা করি। একটা ইলেকট্রিক ডাইপোল, দুইটা চার্জ দ্বারা ফর্মড, এটা হচ্ছে কিউ, কিউ ওয়ান কিউ টু, এদের মাঝখানের ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে ডি। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে ই। একে ঘুরিয়ে বিপরীত অভিমুখে, বিপরীত অভিমুখে করার মানে কি? থিটা আই এর ভ্যালু 0 ধরে নিলে, থিটা এফ এর ভ্যালু তুমি ধরে নিবা 180 ডিগ্রি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে ডি এর ভ্যালু, আমরা দুইটা চার্জের ডিস্টেন্স। এটা হচ্ছে ই এর ভ্যালু,
তাকে যেহেতু ঘুরিয়ে বিপরীত দিকে নিতে হবে, সো থিটা আই এর ভ্যালু যদি 0 ধরি, থিটা এফ এর ভ্যালু 180 ধরে নিব। এটা কি বুঝতে পারছো হ্যাঁ? নাফিস, সরি কাসিম, বুঝছো? জি ভাইয়া। মাহিন? জি ভাইয়া। আচ্ছা, তাহমিদ কখন থেকে নাই? ওকে আবার এটা কন্টিনিউ করার পর থেকেই নাই? মানে আবার যখন শুরু করছি তখন থেকে? হ্যাঁ, রাগ করলো নাকি ছেলেটা? আচ্ছা, রেকর্ডিং তো না আছে ভাইয়া, ও নাকি? ইন্টিগ্রেশন যখন শুরু করছিলেন তখন থেকেই নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং দেখে নিবেন। আচ্ছা, সো আমরা যে ফর্মুলা গুলো ইউজ করলাম, পি ইকুয়াল টু কিউ ইন্টু টুয়াইস এল। আচ্ছা, তোমরা একটু ম্যাথটা দেখে নাও, আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লিকেশন তো তাই আর করতে দিলাম না, দেখো বুঝা যাচ্ছে কিনা। ইয়ের ভ্যালু না, ইয়ের ভ্যালু দিয়ে দিবে, ইয়ের ভ্যালু যদি না দেয় তাহলে ওয়ার্ক ডান দিয়ে দিবে, কিছু না কিছু দিয়ে দিবে। অথবা আরেকটা কাজ করতে পারে, না ইয়ের ভ্যালু এই কেসে দিয়ে দেওয়ার কথা আসলে। ইলেকট্রিক ডাইপোলের কোশ্চেন গুলো এমনি অনেক ফর্মুলা, তো খুব একটা কঠিন করতে চায় না, আমরা বোর্ড কোশ্চেন দেখবো যখন তখন দেখবো, বাট ইউজুয়ালি সহজেই আসে, মানে ফর্মুলা মুখস্থ রাখতে পারলে। ডাইপোল নিয়ে কত যা যা কিছু শিখছি, ডাইপোল নিয়ে আমাদের কনসেপ্ট মানে শিখি এখানেই শেষ। আমি একটু শুরু থেকে, অনেক ফর্মুলা যেহেতু, শুরু থেকে একবার একটু রিভিউ করি ডাইপোলে আমরা যা যা শিখলাম। তো প্রথমে আমরা শিখছি হচ্ছে ইলেকট্রিক ডাইপোল জিনিসটা কি। ইলেকট্রিক ডাইপোল হচ্ছে যদি সরি যদি পজিটিভ আর নেগেটিভ একটা চার্জ, দুইটা পজিটিভ আর নেগেটিভ সিমিলার ভ্যালুর চার্জ খুব কাছাকাছি থাকে, সেই সিস্টেমটাকে একটা ইলেকট্রিক ডাইপোল বলা হয়। দেন ইলেকট্রিক ডাইপোলের মোমেন্ট হচ্ছে পি ইকুয়াল টু কিউ ইন্টু ডি, যেখানে ডি হচ্ছে তাদের মধ্যকার ডিস্টেন্স আর কিউ হচ্ছে চার্জের অ্যামাউন্ট। দেন এটার যে ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে, এটা দেখলাম। দেন কতটুক শুনছিলা ডাইপোল নিয়ে যখন বলছিলাম? এরপর আমরা বলছিলাম যে ইন্টেন্সিটি বের করার জন্য আমরা হচ্ছে দুইটা কাজ করতে পারি, যে ইন্ডিভিজুয়ালি E1 এর ভ্যালু বের করলাম, সংখ্যা, যেহেতু কোয়েশ্চেনে তো সংখ্যা থাকবে, হ্যাঁ কোয়েশ্চেনে তো পি আর এসব কিছু থাকবে না, E2 এর ভ্যালুটা বের করবো সংখ্যায়, এরপর ই নেট বের করবো। এটা একটা অ্যাপ্রোচ হইতে পারে আমাদের, অথবা আরেকটা অ্যাপ্রোচ হইতে পারে যে আমরা ডিরেক্ট ফর্মুলা বসাই দিব। তো সেই ফর্মুলা যদি তুমি মুখস্থ ভালো থাকে তাহলে এই ফর্মুলাটা খুবই ভালো, মুখস্থ করে ফেলবা। 1/4 2pr r স্কয়ার মাইনাস l স্কয়ার স্কয়ার, এরকম কিছুই ছিল। আচ্ছা, এই গেল হচ্ছে ই নেটের ভ্যালুটা। যদি এটা আমরা কখন করব, যদি ইন্টেন্সিটি বের করতে বলে যে কোনো একটা পয়েন্টে। এখানে আরটা কি, সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স, আর এল কি, সেন্টার থেকে চার্জের ডিস্টেন্স। আচ্ছা, এরপর আমি যদি কোন একটা পয়েন্টে, এগুলো কিন্তু সব এক্সিস এর উপরে পয়েন্টের কথা বলতেছি, মানে এই লাইনটার উপর যে কোনো একটা পয়েন্টে। আচ্ছা, যদি আমাকে ভি বের করতে বলে এক্সিস এর উপর যে কোনো একটা পয়েন্টে, তখন আমি ইদার V1 ইন্ডিভিজুয়ালি V2 ইন্ডিভিজুয়ালি বের করে যোগ করতে পারি, অথবা আমি ঝামেলা এড়াইতে চাইলে এবং মুখস্থ ভালো থাকলে আমি ডিরেক্ট ফর্মুলা বসাই দিতে পারি, পি আর স্কয়ার মাইনাস এল স্কয়ার। এটা হচ্ছে অন এক্সিস যে কোনো পয়েন্টের জন্য। গেল শেষ এখানে কাহিনী। এরপর আমরা শিখলাম যদি এক্সিস এর উপর কোনো পয়েন্ট না থাকে, এক্সিস এর সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল কেউ ক্রিয়েট করে,
ইন দ্যাট কেস আমি যদি ইন্টেন্সিটি বের করতে চাই, আচ্ছা, সো ওই কেসে আমার ফর্মুলা মুখস্থ করাটাই বেটার অ্যাপ্রোচ, যেহেতু এখানে ডিরাইভেশন করা অনেক ঝামেলা, বিকজ আমার ইয়াও করতে হবে, কিছু ভ্যালু নেগলেক্ট করতে হয়। সো ফর্মুলা হচ্ছে p equal to 1/4 pi epsilon naught p cos theta by r square। p হচ্ছে এখানে ডাইপোল মোমেন্ট q into t, থিটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এবং r তো এই সেন্টার থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সটা। আর e এর ভ্যালুটা এখানে আরো ঝামেলা, e এর ভ্যালুতে এখানে আমাদের cos স্কয়ার নিয়ে আসতে হবে। ফর্মুলাটা দাঁড়ায় 1/4 pi epsilon naught e by r cube 1 plus 3 cos square। আচ্ছা, ফর্মুলা যেগুলো লিখতেছি সবগুলো অবশ্যই চেক করে নিও আর কি, এটাই স্লাইড থেকে যেটা আছে ওইটাই লিখো। এই গেল v এর ভ্যালু আর e এর ভ্যালু। তাহলে আমরা দুইটা আলাদা আলাদা কেসে ভোল্টেজ বের করলাম, ইন্টেন্সিটি বের করলাম ফর ইলেকট্রিক ডাইপোল। এখন আমরা যাচ্ছি যে কোনো একটা ইলেকট্রিক ডাইপোলে যদি আমরা কোনো একটা চার্জকে মুভ করাইতে চাই, কোনো একটা চার্জকে যদি মুভ, এক মিনিট ওয়েট করুন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, 5-7 মিনিট আগে একবার ডিসকানেক্ট হয়েছিল, তারও আরো 5। এই লাইনটার যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ইন্টেন্সিটির ডিরেকশন। আচ্ছা হ্যাঁ, আজকে তো সব পুরোটা ইন্টেন্সিটি নিয়ে গেল। আচ্ছা, তোমাদের ইন্টেন্সিটি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ইন্টেন্সিটি না, কি বলে, ইলেকট্রিক ফিল্ড ডাইপোলের কাহিনী কিন্তু আমাদের শেষ। আচ্ছা, আমি একটু বলে দিই বই থেকে কোথায় কোথায় পড়বা। ফার্স্টে স্লাইডটা দেখবা, যা যা স্লাইডে দেখলাম এটা পুরোপুরি দেখবা, এন্ড দেন বইটা একটু ওপেন করি। ও বইটা এখানে নাই। আচ্ছা, আচ্ছা, এই যে ফর্মুলা গুলা বের করছে বইয়ে, তোমাদের ডিরাইভেশন কোনোটা দেখার দরকার নাই, তোমরা ডিরেক্ট কিছু ম্যাথ প্র্যাকটিস করবা বই থেকে। হচ্ছে এই গাণিতিক এক্সাম্পল গুলা, মানে ডাইপোল মোমেন্টে যা যা কিছু পাও সবকিছু হচ্ছে বই থেকে, ম্যাথ গুলা প্র্যাকটিস করে ফেলবা। হ্যাঁ, এই যে ম্যাথটা, এই ম্যাথটা, এই ম্যাথ, সব ইজি ইজি ম্যাথ, কঠিন কিছু নাই। ইংলিশ ভার্সন দেখলে তো আরো ইজি লাগবে। এই জিনিসগুলা, এই যে কোয়ান্টায়নের আগ পর্যন্ত এই ডাইপোল মোমেন্টের ফর্মুলা গুলা প্লাস ম্যাথ গুলা নিজে নিজে প্র্যাকটিস করে ফেলো, বইয়ের সলিউশন না দেখে করার চেষ্টা করবা, আর তারপর আটকে গেলে তো দেখবাই। আর নেক্সট দিন থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ এই ক্যাপাসিটেন্স শেখার। আচ্ছা, আর আমাদের নেক্সট ক্লাস তো হচ্ছে কালকে 8:30টায়, না নাকি? কালকে কি সানডে না? সানডে। ভাই ওই যে সানডে ক্লাসটা 8:30টায় নিলাম ভাইয়া, যে বললো যে 8:30। ঠিক আছে ভাই, ক্লোজ করে দিচ্ছি এখন, বাসায় প্র্যাকটিস করে, প্রবলেম হলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।